ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছেলেমেয়েরা, আজকে আমি তোমাদেরকে বিশ্বের শ্রেষ্ঠ প্রেমের গল্প এলিয়াস জিমি ভ্যালেন্টাইন পড়াবো। আমি জানি যে আমি যে কথাটা বললাম বিশ্বের শ্রেষ্ঠ প্রেমের গল্প, প্রথমেই শুনে তোমরা একটু চমকে উঠবে এবং তোমরা মনে মনে এটা বলবে যে স্যার আপনি কি বলছেন। আমরা রোমিও জুলিয়েটের কথা জেনেছি, আমরা লায়লা মজনুর কথা জেনেছি, আমরা হীর রাঞ্ঝার কথা জেনেছি, আমরা জেনে এসেছি এগুলোই বিশ্বের শ্রেষ্ঠ প্রেমের গল্প। সেখানে কোনো এলিয়াস জিমি ভ্যালেন্টাইনের নাম আমরা শুনিনি। তাহলে আপনি স্যার কেন বলছেন যে বিশ্বের শ্রেষ্ঠ প্রেমের গল্প এলিয়াস জিমি ভ্যালেন্টাইন? খুব সত্যি কথা, তোমরা লায়লা মজনুর নাম শুনেছ, তোমরা রোমিও জুলিয়েটের নাম শুনেছ, তোমরা হীর রাঞ্ঝার নাম শুনেছ এবং তোমরা জেনেছ যে সর্বোচ্চ প্রেম বোধহয় সেটাই যেখানে প্রেমের জন্য মানুষ নিজের জীবন দিয়ে দিতে পারে। অবশ্যই প্রেমের জন্য জীবনদান একটা প্রেমের একটা দ্যোতক, মানে প্রেমকে খুব উঁচু মহিমায় প্রতিষ্ঠিত করে, কিন্তু জীবন মানুষ আচমকা আচমকা বিভিন্ন সিদ্ধান্তে দিয়ে দিতে পারে। কঠিন সেটাই যে জীবনকে টিকিয়ে রেখেও নিজের চরিত্রের আমূল পরিবর্তন আনা, মানে পৃথিবীর সব থেকে কঠিন কাজ নিজের চরিত্রের পরিবর্তন আনা। সব জিনিসই চট করে করা যায়, ইভেন প্রাণদানটাও খুব চটজলদি দেওয়া যায়, কিন্তু একটা মানুষ যে সারা জীবন ধরে একটা চরিত্রকে বহন করেছে, সেই চরিত্র থেকে সম্পূর্ণ একটা অন্য মানুষের রূপান্তর, এটা একটা অত্যন্ত কঠিন প্রক্রিয়া এবং প্রকৃত প্রেমই পারে একটা মানুষের এই চারিত্রিক পরিবর্তন আনতে। এবং সেই প্রেমই সর্বোচ্চ, যে প্রেম মানুষের এই চারিত্রিক পরিবর্তন বা ট্রান্সফরমেশন অফ ক্যারেক্টারে মুখ্য ভূমিকা পালন করে, সেই প্রেমই সর্বোচ্চ। আমি কেন বলছি, আজকে আমরা যে গল্পটা পড়ব এলিয়াস জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি, এই গল্পটা পড়লে তোমরা বুঝবে যে কেন আমি এটাকে বিশ্বের শ্রেষ্ঠ প্রেমের গল্প বলছি। অনেকে হীর রাঞ্ঝা, লায়লা মজনু এবং আরও যে সমস্ত গল্পগুলো আছে সেগুলোকে প্রেমের সর্বোচ্চ গল্প বলে স্বীকৃতি দেন, কিন্তু আমার মতে যে প্রেম মানে মানুষের চারিত্রিক পরিবর্তন। প্রকৃত প্রেম একটা খারাপ মানুষকে ভালো মানুষে পরিণত করতে পারে। প্রকৃত প্রেম যে কোনো খারাপ সোল বা খারাপ হৃদয়কে একটা উন্নত মানুষ তাতে পরিণত করতে পারে, এবং যে প্রেম একটা খারাপ মানুষকে ভালো মানুষে পরিণত করে সেটাই প্রকৃত প্রেম। যে প্রেমের জন্য মানুষ নিজেকে পরিবর্তন করতে চায় সে প্রেমই সর্বোচ্চ। চলো আজকে আমরা বিখ্যাত ছোট গল্প এলিয়াস জিমি ভ্যালেন্টাইন বা ওরফে জিমি ভ্যালেন্টাইন সেই গল্পটি পড়ব। এলিয়াস কথাটার বাংলা অর্থ হলো ওরফে। ওরফে মানে কোনো একটা নাম কারোর আছে কিন্তু অন্য নামেও সে সমাধিক পরিচিত। যখন কোনো ব্যক্তি অন্য কোনো নামে সমাধিক পরিচিত হয় তখন আমরা এলিয়াস কথাটা ব্যবহার করি। মানে এর ধরো আমার একটা নাম আছে, আমাকে অন্য নামেও লোকে চেনে, মানে আমার একটা কোনো বৈশিষ্ট্যের জন্য লোকেরা আমাকে অন্য নামে চেনে। এই যে অন্য নামে চেনা মানে নিজের দুটো পরিচিতি জ্ঞাপন, সেই জন্য আমরা যে ওয়ার্ডটা ইউজ করি সেটা হচ্ছে এলিয়াস। এই গল্পটি যদিও বইয়ে লেখা আছে জিমি ভ্যালেন্টাইন, কিন্তু গল্পটির নাম জিমি ভ্যালেন্টাইন না, গল্পটির নাম হচ্ছে এলিয়াস জিমি ভ্যালেন্টাইন। ইনফ্যাক্ট গল্পটির নাম এলিয়াস জিমি ভ্যালেন্টাইনও নয়, গল্পটির নাম এ রিট্রাইভড রিফরমেশন। গল্পটি যেটি মূল গল্প, বিখ্যাত আমেরিকান ছোট গল্পকার ও হেনরির লেখা। ও হেনরির একটি নিজস্ব নাম আছে, ও হেনরি একটি ছদ্মনাম। ও হেনরির নাম হলো উইলিয়াম সিডনি পোর্টার। উইলিয়াম সিডনি পোর্টার তিনি ও হেনরি বলেই জনপ্রিয়। যেমন এই জিমি ভ্যালেন্টাইনের একটা নাম রয়েছে, একটা ওরফে রয়েছে, তেমনি উইলিয়াম সিডনি পোর্টারের একটা ওরফে রয়েছে, সেটা হচ্ছে ও হেনরি। এই গল্পটি একটি অদ্ভুত গল্প, মানে এত সুন্দর একটা গল্প, এত প্রাণবন্ত একটা গল্প। গল্পটা যখন তোমরা পড়বে তখন তোমরা এই গল্পের মধ্যে ডুবে যাবে। মানে এটা আমি অ্যাসিওর করতে পারি যে এই গল্পটা পড়ার পরে তোমাদের ভালোবাসা সম্পর্কে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, গল্পটা যখন পড়াবো তখন
গল্পের বিভিন্ন চরিত্র এবং গল্পের যে বিষয়বস্তু সেই নিয়ে তো আলোচনা করবই। তার আগে এই গল্পের যিনি লেখক সেই উইলিয়াম সিডনি পোর্টার বা ও হেনরি, তার সম্পর্কে দু চারটে কথা জেনে নিই। তার কারণ শুধুমাত্র এই গল্পটা না, মানে আমার মতে বিশ্বের যে শ্রেষ্ঠ তিনটি প্রেমের গল্প লেখা হয়েছে, বিশ্বের যে শ্রেষ্ঠ তিনটি প্রেমের গল্প লেখা হয়েছে, তিনটি এই লোকটির পেনের মাধ্যমেই লেখা হয়েছে। এবং সেই তিনটি গল্প হলো গিফট অফ দ্য ম্যাজাই, এলিয়াস জিমি ভ্যালেন্টাইন অর এ রিট্রাইভ রিফরমেশন এবং দ্য লাস্ট লিভ। তিনটি অসাধারণ প্রেমের গল্প। এবং সবথেকে বড় কথা, প্রেম মানে যে শুধু মানুষ মানে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসবে বা একজন নারী একজন পুরুষকে ভালোবাসবে, প্রেম মানে কিন্তু শুধুমাত্র এটাই নয়। প্রেমের আসল ডেফিনেশন হচ্ছে ভালোবাসা। সেই ভালোবাসাটা সমাজের যে কোনো লোকের প্রতিও হতে পারে। কারণ আমি এই কথাটা বললাম, মানে ইনফ্যাক্ট এই জিমি ভ্যালেন্টাইনের থেকে ও হেনরির যেটা শ্রেষ্ঠতম কাজ সেটা হচ্ছে দ্য লাস্ট লিভ। সেখানে আমরা দেখব একটি পেইন্টারের কথা, যে একটি বাচ্চাকে সুস্থ করার জন্য সে নিজের জীবন দিয়ে দেবে। সেটাও এক ধরনের প্রেম, মানুষের প্রতি প্রেম। মানে ও হেনরি সম্পর্কে বলতে গেলে কথা শেষ হবে না। ও হেনরি সম্পর্কে অনেক কিছু বলা যায়, কিন্তু তোমাদের জন্য আমি ছোট করে একটু ও হেনরির সম্পর্কে বলে নিই, তারপরে আমরা মূল গল্পে প্রবেশ করব। হেনরি, যার ভালো নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার, ইনি 1862 সালে জন্মগ্রহণ করেন এবং 1910 সালে মারা যান। ইনি একজন আমেরিকান ছোট গল্পকার, স্টোরি টেলার। ও হেনরি একজন বহুমুখী প্রতিভার অধিকারী। ছোটবেলায় তিনি ছিলেন ফার্মাসিস্ট, পরবর্তী ক্ষেত্রে তিনি হয়েছিলেন ড্রাফটসম্যান, মানে বিভিন্ন লেখার যে ড্রাফট করা হয় সেই ড্রাফটসম্যান রূপে তিনি কাজ করেছেন। তার পরবর্তী ক্ষেত্রে তিনি ব্যাংক কর্মী হিসাবে কাজ করেছেন। পরবর্তী ক্ষেত্রে তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন। ব্যাংক কর্মী হিসেবে কাজ করার সময় তহবিল তছরূপ, মানে পয়সা কড়ির হিসেব নিকেশ ঠিকমতো মেলাতে পারেননি, সেই তহবিল তছরূপের দায়ে তাকে তিনটে বছর জেল খাটতে হয়। এবং সেই জেলেতে বসেই ও হেনরি প্রথম লেখালেখি শুরু করেন। তার আগে তিনি লিখতেন, কিন্তু ও হেনরি বলে যার লেখা আমরা পড়ি, তিনি সম্পূর্ণ মানে জেল থেকেই সেই বিখ্যাত ছোট গল্পকারের জন্ম। এবং বলা হয় ও হেনরির একাধিক ছোট গল্প তার নিজের জীবনেরই বহিঃপ্রকাশ। মানে তিনি যেরকম ভাবে সমাজকে দেখেছেন, তিনি নিজে যেভাবে যন্ত্রণাবিদ্ধ হয়েছেন, তারই একটা অদ্ভুত সুন্দর বহিঃপ্রকাশ তার ছোট গল্পগুলো। আমরা এখন যে ছোট গল্পটা পড়ছি, এলিয়াস জিমি ভ্যালেন্টাইন, তোমাদের এখানে দেওয়া আছে জিমি ভ্যালেন্টাইন, কিন্তু মানে বইয়ে দেওয়া আছে, কিন্তু দেখবে সিলেবাসেও দেওয়া আছে এলিয়াস জিমি ভ্যালেন্টাইন। এলিয়াস কথাটার অর্থ হলো ওরফে। আমি আগেই বললাম, ওরফে মানে কোনো একটা নামের তুলনায় তোমার একটা নিজস্ব নাম আছে, কিন্তু সেই নামটা খুবই জনপ্রিয়, কিন্তু ধীরে ধীরে যখন সেই নামটা বিস্মৃতির অন্তরালে চলে যায়, যখন অন্য কোনো নাম তোমাকে আচ্ছন্ন করে, মানে অন্য কোনো নামেই তুমি ধীরে ধীরে পরিচিত হতে শুরু করো সমাজে, তখন তোমার যে প্রথাগত নাম সেটা বিস্মৃতির অন্তরালে চলে যায়। সেই রকম যে নাম তাকে আমরা বলি এলিয়াস বা ওরফে। ওকে, মানে তোমার একটা নিজস্ব নাম আছে, কিন্তু সেই নামের তুলনাতেও পরবর্তী ক্ষেত্রে যে নামটা তুমি গ্রহণ করছো সেই নামটা অধিক জনপ্রিয় হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেই অধিক জনপ্রিয় নামেই লোকে তোমাকে চিনছে, তোমার আসল নামটা ধীরে ধীরে বিস্মৃতির অন্তরালে চলে যাচ্ছে। এই ধরনের যে নাম, মানে দুটো নাম, তার মধ্যে প্রথম নামটাকে আমরা বলি এলিয়াস বা ওরফে, ALIAS। জিমি ভ্যালেন্টাইন একটা তস্কর, একটা চোর। সে ব্যাংকের সিন্দুক ভাঙে এবং সেই সিন্দুক ভাঙাতেই সে পারদর্শী। তার জীবন জুড়ে খালি রয়েছে বিভিন্ন ব্যাংকের সিন্দুক ভাঙা, এবং সবাই জিমি ভ্যালেন্টাইনকে এক ডাকে চেনে। পরবর্তী ক্ষেত্রে জিমি ভ্যালেন্টাইন প্রেমে পড়ে। অ্যানাবেলা অ্যাডামস বলে একটি মেয়ের সে প্রেমে পড়ে, এবং প্রেমে পড়ার পরে জিমি ভ্যালেন্টাইন মরে যায়। একটা নতুন মানুষের জন্ম হয়। সেই যে মানুষের জন্ম হয় সেই মানুষটি
সেই মানুষটির নামটাও তোমাদেরকে বলে দিই, সেই মানুষটির নাম হচ্ছে র্যালফ ডিসপেন্সার। সেই নামে একটি নতুন মানুষের জন্ম হয়, যে মানুষটি একটি জুতো ব্যবসায়ী। মানে জিমি ভ্যালেন্টাইন তার পুরনো সমস্ত জীবনকে ফেলে আসে প্রেমের ডাকে এবং নতুন একটা পরিচিতি সে সমাজ জীবনে স্থাপন করে, র্যালফ ডিসপেন্সার, এবং সেই নামটাই ধীরে ধীরে পপুলার হয়ে ওঠে। কিন্তু আমরা আমাদের পুরনো জীবনকে পেছনে ফেললেও পুরনো জীবন আমাদেরকে সহজে মানে আমাদের পুরনো জীবন আমাদের পিছু ছাড়ে না, সেই পুরনো জীবনটা সঙ্গে লেগে থাকে। এই র্যালফ ডিসপেন্সারের যেটা পুরনো জীবন, জিমি ভ্যালেন্টাইনের জীবন, সেটা তার সঙ্গে লেগে রয়েছে। কিভাবে লেগে রয়েছে এবং তার ফল কি হচ্ছে, এই গল্পের মাধ্যমে আমরা তা জানবো। মানে যেটা আমি বলতে যাচ্ছিলাম যে র্যালফ ডিসপেন্সার নামটাই প্রবলভাবে জনপ্রিয় হয়ে যায় এবং জিমি ভ্যালেন্টাইন নামটা ধীরে ধীরে বিস্মৃতির অন্তরালে চলে যেতে থাকে। এরপরে র্যালফ ডিসপেন্সার বলেই জিমি ভ্যালেন্টাইনকে সবাই চিনতে শুরু করে। তাহলে জিমি ভ্যালেন্টাইন এখনকে মানে বর্তমানে র্যালফ ডিসপেন্সার। কিন্তু যদি জিমি ভ্যালেন্টাইনের রেফারেন্স টানতে হয়, আমরা কি টানবো? র্যালফ ডিসপেন্সারের একটা অ্যালিয়াস বা একটা আরও নাম আছে, সেটা হলো জিমি ভ্যালেন্টাইন। মানে অরিজিনালি সেটাই তার নাম ছিল, কিন্তু সেই নামটা র্যালফ ডিসপেন্সারের নামের কাছে ধীরে ধীরে ফিকে হয়ে এসছে। সেটাকে বোঝানোর জন্য আমরা অ্যালিয়াস কথাটা উচ্চারণ করি। যেমন অনেকেই বলেন, আমি বললাম যে এই উইলিয়াম সিডনি পোর্টার বা ও হেনরির জীবনের বিভিন্ন ঘটনাই তার ছোট গল্পগুলোর মধ্যে দিয়ে ফুটে উঠেছে এবং সবথেকে মানে জিমি ভ্যালেন্টাইন গল্পটাই ও হেনরির জীবনের যেন একদম পুরো পুঙ্খানুপুঙ্খ বর্ণন রয়েছে। কেমন? ও হেনরি নিজে একজন ব্যাংক কর্মী ছিলেন। জিমি ভ্যালেন্টাইন সে ব্যাংকের সিন্দুক ভাঙে। সে ছোটখাটো বাড়ির সিন্দুক ভাঙে না, সে ব্যাংকের সিন্দুক ভাঙে। এখানে একটা মিল খুঁজে পাচ্ছ। জিমি ভ্যালেন্টাইন আমরা দেখবো জেল খাটবে, ও হেনরিও 3 বছর তহবিল তশরিফের জন্য জেল খেটেছে। নাম্বার 3, ও হেনরি তার যেটা আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার, সেই নামে তাকে খুব অল্প লোকেই চেনে। মানে ও হেনরি সেই নামটাই তার প্রভূত জনপ্রিয়, কাজে ও হেনরির অ্যালিয়াস হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। ঠিক যেমনি র্যালফ ডিসপেন্সারের অ্যালিয়াস হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। তার টাইটেলটা র্যালফ ডিসপেন্সার না দিয়ে জিমি ভ্যালেন্টাইন কেন দিয়েছে? মানে জিমি ভ্যালেন্টাইনের একটা মানুষের রূপান্তর হচ্ছে, সেই রূপান্তরিত মানুষটা একটা নতুন পরিচয়ে পরিচিত হচ্ছে। সেই পরিচয় কিন্তু মানুষটার আসল পরিচয় নয়, সেইটাকে বোঝানোর জন্য অ্যালিয়াস কথাটার ইউজ হচ্ছে। এবং তাহলে জিমি ভ্যালেন্টাইনকে, জিমি ভ্যালেন্টাইন হচ্ছে র্যালফ ডিসপেন্সার এবং র্যালফ ডিসপেন্সারের অ্যালিয়াস হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। সেই জন্য গল্পটির টাইটেলটাও দেওয়া হয়েছে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন। এগুলো আমরা ইনফ্যাক্ট যখন পড়বো তখন এগুলো আমরা সবই আলোচনা করব। তার আগে আমি যেটা বলতে বলতে এই কথার মাঝে চলে এলাম, সেটা হচ্ছে এই জিমি ভ্যালেন্টাইন এই গল্পটি লিখেছেন আমরা বললাম উইলিয়াম সিডনি পোর্টার বা ও হেনরি। ও হেনরি একজন বিখ্যাত আমেরিকান ছোট গল্পকার। তিনি একাধিক বিখ্যাত ছোট গল্প সংকলন প্রকাশ করেছেন। তাদের মধ্যে তোমরা মোটামুটি দাঁড়াও, আমার সব কিছু মানে সবসময় মনে থাকে না। উনি হুইসলিং ডিক্স, ক্রিসমাস স্টকিংস, তারপরে তোমার ক্যাবেজেস অ্যান্ড কিংস, আর এইখানে রোডস অফ ডেস্টিনি, এই সমস্ত ছোট গল্পের সংকলনকে প্রকাশ করেছেন। এই জিমি ভ্যালেন্টাইন বা অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইনটা তার রোডস অফ ডেস্টিনি এই ছোট গল্পের বইয়ের একটা গল্প। 1909 সালে এই রোডস অফ ডেস্টিনিতে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন এই গল্পটি প্রকাশিত হয় এবং ইনফ্যাক্ট অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন বলে সেখানে গল্পটি প্রকাশিত হয়নি, সেখানে গল্পটি প্রকাশিত হয় এ রিট্রাইভড রিফরমেশন বলে। ইনফ্যাক্ট অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইনের যেটা আসল গল্পটির নাম এ রিট্রাইভড রিফরমেশন, সেটারই একটা অ্যাব্রিজ ভার্সন, একটা সংক্ষেপিত রূপ আমরা এই জিমি ভ্যালেন্টাইন বা অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইনের মাধ্যমে পড়ছি। অরিজিনাল গল্পটির নাম হচ্ছে রিট্রাইভড রিফরমেশন এবং সেটি 1909 সালে প্রকাশিত হয়েছিল। কোথায় প্রকাশিত হয়েছিল? রোডস অফ ডেস্টিনি নামে ও হেনরির ছোট গল্প সংকলনের একটি গল্পরূপে। ওকে, এই গল্পটি আরও একটি কারণে বিখ্যাত।
1910 সালে এটি ওই প্রথম পল আর্মস্ট্রং, একজন বিখ্যাত নাট্যকার, তিনি নাটক রূপে ব্রডওয়েতে প্রকাশ করেন। 1910 সালে পল আর্মস্ট্রং বলে একজন বিখ্যাত নাট্যকার, তিনি এই গল্পটিকে নাট্যরূপ দেন। গল্পটি যতটা না জনপ্রিয় হয়, নাট্যরূপটি অত্যন্ত জনপ্রিয় হয় এবং হু হু করে লোকেরা এলিয়াস জিমি ভ্যালেন্টাইনের প্রেমে পড়ে যায়, মানে এই রিট্রাইভ রিফরমেশনের প্রেমে পড়ে যায়। এবং এই গল্পটির উপরে একাধিক সিনেমা হয়েছে এবং সবথেকে এটা বড় কথা, 1925 সালে MGM, মেট্রো গোল্ডউইন মেয়ার, এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় সিনেমা তৈরির কোম্পানি, সেই মেট্রো গোল্ডউইন মেয়ার বা MGM 1925 সালে এলিয়াস জিমি ভ্যালেন্টাইনের উপরে একটা সিনেমা বানায় এবং সেটাই মেট্রো গোল্ডউইন মেয়ারের প্রথম সবাক চলচ্চিত্র, সম্পূর্ণ সবাক চলচ্চিত্র। তার আগে মেট্রো গোল্ডউইন মেয়ার সিনেমা বানাতো, নির্বাক চলচ্চিত্র বানাতো, কিন্তু প্রথম সবাক চলচ্চিত্র এই রিট্রাইভ রিফরমেশন বা এলিয়াস জিমি ভ্যালেন্টাইন। ওকে, কাজেই বুঝতেই পারছো এই গল্পটার মানে এই গল্পটা বহু রঙে রঞ্জিত, অসাধারণ সুন্দর একটা গল্প। এই গল্পটার আরো ইন ডিটেলসে যাওয়ার আগে ছোট গল্প সম্পর্কে তোমাদেরকে একটুখানি আইডিয়া দিয়ে দিই। এবার বলবো যে স্যার এটার কি দরকার আছে? এটার দরকার আছে, সেটা হচ্ছে কেন এই গল্পটা এতটা জনপ্রিয় সেটাও তো তোমাকে জানতে হবে। ছোট গল্প কি? ছোট গল্পতে অনেক কিছু লেখা যায় না, অনেকটা জায়গাকে কভার করা যায় না, অনেক চরিত্রের বিভিন্ন রূপকে দেখানো যায় না। খুব ছোট পরিসরে আমাদেরকে এই চরিত্রের গঠনও দেখাতে হয়, গল্পের ক্লাইম্যাক্সও দেখাতে হয়। ইনফ্যাক্ট প্রত্যেকটি ভালো গল্প বা উপন্যাস বা নাটকে, ইনফ্যাক্ট এগুলো সবই নাটক থেকেই নিয়ে আসে। আমাদের প্রথম যে ফর্মটা, যে লিটারারি ফর্মটা প্রথম ডেভেলপ করে সেটা হচ্ছে ড্রামা মানে মিমিক্রি মানে নকল করা। মানুষ স্বভাবতই সবকিছু নকল করে, এই মিমিক্রি থেকেই এসছে প্রথম ড্রামা। এবং ড্রামাতে 5টা অ্যাক্ট থাকে ইন জেনারেল, 1 অ্যাক্ট প্লে ছাড়া সাধারণত ড্রামাতে 5টা অঙ্ক থাকে। এবং সেখানেতে কি কি অঙ্ক থাকে? প্রথম হচ্ছে এক্সপোজিশন মানে হচ্ছে, এগুলো কি খুব দরকার আছে? একটু শুনে নাও, এটা দরকার আছে। পরেও তো তোমরা ইংরেজি অনেকেই পড়বে, জেনে নাও। এক্সপোজিশন মানে হচ্ছে আমরা সেখানে চরিত্রগুলো কে কে আছে না আছে সেগুলোকে বর্ণনা করব। তারপরে হচ্ছে গল্পটির রাইজিং অ্যাকশন। এটা নাটকের জন্য যেমন সত্যি, এই প্যাটার্নটা উপন্যাসের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এবং ছোট গল্পগুলো, যেগুলো ভালো ছোট গল্প, সেগুলো এই প্যাটার্নটাকেই ব্যবহার করে। প্রথমে এক্সপোজিশন, যেখানে আমরা ক্যারেক্টার সম্পর্কে ইনফরমেশন পাই। আচমকা তো গল্প শুরু করে দিলে হয় না, ক্যারেক্টার নিয়ে আসতে হয়, সেই ক্যারেক্টার সম্পর্কে বা গল্পটির সেটিং সম্পর্কে যে ইনফরমেশনটা দেওয়া হয় তাকে বলা হয় এক্সপোজিশন। তারপরে গল্পটা ধীরে ধীরে গল্পের গরু গাছে ওঠে। সেই গল্পের গরুকে গাছে তুলতে গেলে যে সিকোয়েন্সটা আমরা ব্যবহার করি তাকে আমরা বলি রাইজিং অ্যাকশন। এটা অনেকটা ত্রিভুজের মতো, বুঝলে, এরকম একটা ত্রিভুজের মতো। ঠিক আছে, দেখো এই প্রথমে এখানে থাকবে এক্সপোজিশন, যেখানে আমরা গল্পটাকে শুরু করব, চরিত্রগুলোর সম্পর্কে আইডিয়া দেব, তারপরে ধীরে ধীরে গল্পের গরুটাকে গাছে তুলবো, এটাকে আমরা বলি রাইজিং অ্যাকশন। ধীরে ধীরে চরিত্রগুলোকে আরো ছড়াবো, গল্পটাকে বিস্তার করব, তারপরে এটা হলো রাইজিং অ্যাকশন। ঠিক আছে, এইখানেতে গল্পের তৈরি হয় ক্লাইম্যাক্স, যেটা গল্পের যে নাটকীয় মোড়, যে কারণের জন্য গল্প আমরা পড়ি, সেই ক্লাইম্যাক্স আসে এই ত্রিভুজের একদম উপরের বাহুতে। তারপরে যখনই ক্লাইম্যাক্স চলে আসে, তারপরে গল্পটা ধীরে ধীরে আবার নিচের দিকে নামে। যেমন উপরে ওঠে গল্পটার গরু, যেমন উপরের দিকে ওঠে, তেমনি ওই গাছ, এটা হচ্ছে গাছ, এই গাছ থেকে ফল যেই পড়ে গেল, ক্লাইম্যাক্স যেই হয়ে গেল, গল্পটা আবার ধীরে ধীরে নিচের দিকে নামবে, একে আমরা বলি ফলিং অ্যাকশন। এবং এই শেষে, এখানে যেমন এক্সপোজিশন আছে, এই শেষেতে রয়েছে ডেনুমা বা ক্যাটাস। এগুলো তোমাদের এখনই এত কিছু জানতে হবে না, তোমরা জাস্ট একটা আইডিয়া তোমাদের দিয়ে দিলাম যে একটা গল্পেতে, একটা ভালো ছোট গল্পে 5টা ইনগ্রিডিয়েন্ট বা 5টা উপাদান লাগে। প্রথমটা হচ্ছে এক্সপোজিশন, যেখানে ক্যারেক্টার সম্পর্কে আমরা আইডিয়া পাই, তারপরে গল্পটাকে ধীরে ধীরে বিস্তার করেন লেখক, তাকে আমরা বলি রাইজিং অ্যাকশন। তারপরে গল্পের একটা নাটকীয় মোড় থাকে, যেটা গল্পের একদম
ক্রুশিয়াল পয়েন্ট, তাকে আমরা বলি ক্লাইম্যাক্স। তারপরে গল্পটা ধীরে ধীরে আবার নিচের দিকে, মানে গল্পটাকে শেষ করতে হবে, ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, তাকে আমরা বলি ফলিং অ্যাকশন, এবং শেষটা হয় রেজলিউশন বা ডেনুমা বা ক্যাটাস্ট্রফি। ওকে, ভালো ছোট গল্পতে এই সমস্ত যে ক্যারেক্টারিস্টিক্স বা সমস্ত যে চরিত্রগুলো, মানে চরিত্র মানে কি, এই যে গুণগুলো থাকতে হয়, এবং সব ছোট গল্পে সেটা থাকে না। এলিয়াস জিমি ভ্যালেন্টাইনে সেটা আছে এবং অসাধারণভাবে আছে। মানে সমস্ত ছোট গল্পের নিয়মকে নিয়েই এই গল্পটি লেখা হয়েছে। ছোট গল্প সম্পর্কে সম্ভবত সব থেকে ভালো কথা বলেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছেন যে নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সঙ্গ করি মনে হবে শেষ হইয়া হইল না শেষ। ইংরেজি পড়তে গেলে তোমাকে সমস্ত জিনিসই জানতে হবে। নাহি বর্ণনা মানে ছোট গল্পতে অনেক কিছু বর্ণনা করা হবে না। ছোট গল্প একটা নির্দিষ্ট পয়েন্ট ধরেই চলবে, একটা জিনিস, কারণ অত তো জায়গা নাই। তোমাকে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে নিয়েই তোমাকে গল্পটা শুরু করতে হবে, এবং সেই গল্পের মধ্যে তুমি মানে লেখক যেচে কোনো উপদেশ দেবেন না, কোনো তত্ত্ব কথা শোনাবেন না, কারণ লেখকের কাজ হচ্ছে গল্পটাকে বর্ণনা করা। পাঠক সে সেই গল্প থেকে নিজের মতো করে মানে বের করবে, ঠিক আছে? এবং গল্পটা যখন শেষ হবে, শেষ করে তোমার মনে হবে আর কি বাকি থাকলো, একটা অতৃপ্তি থেকে যাবে, যেটা তোমাকে পরবর্তী আরো অন্যান্য গল্প পড়তে বাধ্য করবে। এই এলিয়াস জিমি ভ্যালেন্টাইনের সেই ক্ষমতা আছে। এই এলিয়াস জিমি ভ্যালেন্টাইন পড়ার পরে আমি মানে খুব কনফার্ম যে তোমরা ও হেনরি আরো অন্যান্য গল্পগুলো পড়তে চাইবে। চলো আমি তোমাদেরকে এলিয়াস জিমি ভ্যালেন্টাইনটা একটুখানি পড়াই। গল্পটা অনেকটাই বড়, একটা ক্লাসে আমি শেষ করতে পারবো না, আর শেষ করলেও সেটা গল্প পড়ানো হবে না। আমি 2-3টে ক্লাসে পড়াবো, যাতে তোমরা মানে এইটা তোমাদের সারা জীবনের সম্পদ হয়ে থাকবে। এত ভালো প্রেমের গল্প তোমরা পড়োনি, তোমরা প্রেম করে লাফালাফি করো, কিন্তু আসল প্রেম কি সেটা একবার শুনে নাও, ঠিক আছে? হেনরি ওয়াজ আ প্রলিফিক রাইটার। ও হেনরি একজন মানে বহুদা বিস্তৃত লেখক, মানে তার সমস্ত রকম লেখার যে সমস্ত কৌশল একজনকে অত্যন্ত জনপ্রিয় করে, সমস্ত কৌশলই ও হেনরির আয়ত্তে ছিল। হি হ্যাড দ্য ক্যাপাসিটি অফ ক্যারেক্টার বিল্ডিং, হি হ্যাড দ্য ক্যাপাসিটি অফ গুড ন্যারেশন, হি ইউজড irony, and his characters are just true to themselves। মানে একটা ভালো লেখকের যে কোয়ালিটি থাকা দরকার, চরিত্র চিত্রায়ন, কেমন চরিত্র হওয়া দরকার, এবং সেই চরিত্রের যে মোচড় অসাধারণ সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন। আর ও হেনরির লেখার সব থেকে বড় যেটা কোয়ালিটি, তার ন্যারেটিভ। তিনি এত সুন্দরভাবে, এত প্রাঞ্জলভাবে গল্পগুলোকে বর্ণনা করেন, গল্পের মধ্যে কোনো জটিলতাই পাবে না পড়তে। মানে গল্পের ওই একটা ফ্লো থাকে, প্রত্যেকটা জিনিসের, ভালো জিনিসের একটা ফ্লো থাকে। যে নদীটাই ধাবমান হয় সেই নদীতে সাঁতার কাটতেও ভালো লাগে, বদ্ধ নদীতে না। তাই এই গল্পের মধ্যে একটা ফ্লো আছে। ও হেনরির প্রতিটা গল্পের মধ্যেই ফ্লো আছে। যখন তুমি একবার প্রথম পাতার পড়া শুরু করবে, শেষ পাতা পর্যন্ত না যাওয়া পর্যন্ত তুমি মনে শান্তি পাবে না। আর ও হেনরির লেখার সব থেকে যেটা বড় গুণ, সেটা হচ্ছে তার লেখার মধ্যে একটা আয়রনি, একটা স্লেস, হালকা স্লেস প্রত্যেকটা লেখার মধ্যে ছুঁয়ে যায়। হালকা স্লেস কি? ও হেনরি জগৎকে দেখছেন অদ্ভুত এক নৈবেক্তিক চোখে, ইনডিফারেন্ট অ্যাটিটিউড। এটা খুব ইম্পর্টেন্ট একটা থিং, খুব অদ্ভুত চোখে ও হেনরি জগৎকে দেখছেন। কারণ তার মানে যখন এক একটা করে ঘটনা তিনি বলছেন, এবং সেই ঘটনার সোশ্যাল যে ইম্পর্টেন্স, সামাজিক যে প্রভাব, সেটাকে যখন তিনি বলছেন, সোসাইটিতে প্রত্যেকটা ঘটনার অদ্ভুত প্রভাব পড়ে, এবং সবই যে ভালো প্রভাব পড়ে তা না, অনেক কিছু খারাপ প্রভাবও পড়ে, এবং খুব শ্লেষাত্মক, কিন্তু মৃদু শ্লেষ, মানে জোরে চিমটি কাটা না, এটা কোনো তীব্র পান নয়, এটা খুব হালকা মৃদু শ্লেষ, ইউজ অফ আয়রনি, সমাজের বিভিন্ন দোষ ত্রুটিকে খুব সূক্ষ্ম ভাবে ও হেনরি তার গল্পের মধ্যে তুলে ধরেছেন। আমরা সেটাও দেখব এই গল্পটার মধ্যে। ওকে, তাহলে ও হেনরি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া তোমরা পেলে, এবং আমরা এখন পড়ব এলিয়াস জিমি ভ্যালেন্টাইন। ওকে, চলো শুরু করি। এই গল্পটি এলিয়াস জিমি ভ্যালেন্টাইন একটা থার্ড পার্সন ন্যারেটিভ।
এটাও একটু জেনে রাখা দরকার। গল্পের মধ্যে তোমরা একাধিক চরিত্রকে পাবে, কিন্তু কোনো চরিত্রই সেই গল্পটির কথক নন। থার্ড পার্সন ন্যারেটিভ মানে হচ্ছেন লেখকই কথক। যারা গল্পের মধ্যে রয়েছে, গল্পের চরিত্র, তারা কিন্তু গল্প সম্পর্কে কিছুই বলছে না। এটা একটা থার্ড পার্সন ন্যারেটিভ। থার্ড পার্সন ন্যারেটিভ বা আমরা বলি ওমনিশিয়েন্ট রাইটার বা ওমনিশিয়েন্ট অথার। ওমনিশিয়েন্ট মানে কি? ওমনিশিয়েন্ট মানে যে সমস্ত কিছুই জানে। ওমনি প্রেজেন্ট, ওমনিশিয়েন্ট, ওমনিপোটেন্ট। ভগবানকে আমরা বলি ওমনিপোটেন্ট, ওমনি প্রেজেন্ট এবং ওমনিশিয়েন্ট। ভগবান সব জায়গাতে থাকে, সর্বক্ষমতার অধিকারী এবং সব কিছু তিনি দেখতে পান। রাইটারও ওয়ান টাইপ অফ গড। সেও নিজের যে সমস্ত চরিত্রগুলো তার হাত দিয়েই সৃষ্ট, তারা কি করছে না করছে তিনি দেখতে পাচ্ছেন। সেই থার্ড পার্সন ন্যারেটিভে যখন যে গল্প বর্ণনা করা হয়, সেই গল্পের আকর্ষণীয় ক্ষমতা আরও বেশি। ক্যারেক্টার যখন নিজের চরিত্র নিজে যদি আমি বলি, আমার চরিত্র যদি আমি নিজে বলি, সেটা না যতটা আকৃষ্ট মানে মানুষকে আকৃষ্ট করবে, যদি অন্য কেউ আমার চরিত্রের কথা বর্ণনা করে, তার আকৃষ্ট করার ক্ষমতা আরও বেশি। এবং ও হেনরি সেই থার্ড পার্সন ন্যারেটিভ বা ওমনিশিয়েন্ট ন্যারেটিভ টেকনিককে ইউজ করেছেন। ওকে, এটা জানা দরকার, অবশ্যই জানা দরকার। তার কারণ যখন তুমি প্রশ্নের উত্তর লিখবে, এই ধরনের দু চারটে কথা যদি তুমি লিখতে পারো, যে টিচার তোমার খাতা দেখবেন তিনি জানবেন যে এই ছেলেটি দস্তুর মতো পড়ে এসছে এবং হি ডিজার্ভস আ গুড নাম্বার। সে নম্বর এমনি এমনি ওঠে না, নম্বরে কিছু জিনিস দিতে হয়। এগুলো হচ্ছে সেই কিছু জিনিস, ঠিক আছে? এই কিছু জিনিসগুলোকে জেনে নাও যে কি কি দিতে হবে তোমার পরীক্ষার মশলাতে। নম্বর 95 অ্যান্ড অ্যাবাভ এমনি এমনি পাওয়া যায় না, কিছু জিনিস দিতে হয়। ওকে, একে আমরা বলি ফুড ফর থট, চিন্তার খোরাক দিতে হয়। যারা তোমার খাতা দেখবেন তাদেরকেও চিন্তার খোরাক দিতে হবে, তবেই তো বেশি নম্বর উঠবে, ঠিক আছে? সবাই তো একই জিনিসই লেখে, সবাই তো একই জিনিসই পড়ে, কিন্তু পড়াটাকে পড়ার মতো করে পড়ো। এমন পড়ো যাতে যে তোমার খাতায় ইভালুয়েট করবে তিনি যেন চমকে যান যে একটা 11-12 ছেলে তারা এই ধরনের ভাবেও ভাবতে পারে। এই রকম ভাবেই ভাবতে হবে বেশি নম্বর স্কোর করতে গেলে, জীবনে সাফল্য পেতে গেলে। বি সামথিং ডিফারেন্ট, একটু আলাদা হও।